লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরির আজকের এপিসোড। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছে আরজে নীল। লিসেনার্স, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সহায়তা একটু একটু করে লাইফ স্টোরি চ্যানেল এবং তার পরিবার পরিসর আরও বিস্তৃত হচ্ছে, আরও বেশি ছড়িয়ে পড়ছে মানুষ থেকে মানুষের মাঝে। আমাদের গল্পগুলোকে আপনারা যারা পছন্দ করেছেন, আপনাদের জন্য দিগন্তের সবটুকু শুভকামনা। লিসেনার্স, আজ যে ঘটনাটি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, সেটি বর্ডার ক্রস করে বর্ডারের ওপারের কলকাতার ঘটনা। আমাদের এখানের আরও ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে ঘটনাগুলো ছড়িয়ে যাক দেশ থেকে দেশান্তরে। ঘটনার যাওয়ার পূর্বে আমাদের বর্তমান কর্পোরেট পরিস্থিতির এবং নারীদের তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয়ে একটু ধারণা দিব। লিসেনার্স, আপনারা কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে কতটুকু জানেন? কর্পোরেট ওয়ার্ল্ডের কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন হয় তার কতটুকু জানেন? সত্যিকার অর্থে কর্পোরেট দুনিয়ায় এত বড় বড় নির্মম বাস্তবতার সম্মুখীন হতে হয়, যেগুলো আমাদের স্বাভাবিক চিন্তাকে নাড়িয়ে দিতে পারে আমাদের মোরালিটি, এথিক্স এবং চিন্তাধারাকে। সে জায়গা থেকেই আজকের ঘটনার অবতরণ। লিসেনার্স, একজন নারী এমপ্লয়ি তার একমাত্র কাজ কি শুধুমাত্র বসের মন জুগিয়ে চলা? আর বসের মন জুগিয়ে চলাটাই কি কর্পোরেট এথিক্স? নাও, দেখুন, আমাদের দায়িত্বের সীমাবদ্ধতা সম্পর্কে সুস্পষ্ট অবস্থান থাকা উচিত। কর্পোরেট দুনিয়ায় একজন এমপ্লয়িকে নিয়োগ দেওয়ার পর এমনটা নয় তার পুরো জীবনটাকেই কিছু টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। হ্যাঁ, হালের বাস্তবতায় আমরা দেখতে পাই টাকা অনেক বড় একটা ব্যাপার। বেশ ভালো অ্যামাউন্টের বেতনের মাধ্যমে কিনে নেওয়া হয় আমাদের জীবন যৌবনের সব কিছু। এটাই বর্তমান কর্পোরেট বাস্তবতা। আর এই কর্পোরেট বাস্তবতার ফাঁদে পড়ে বিসর্জিত হয়ে যায় আমাদের অনেক বোনের জীবন এবং তাদের ইজ্জত আব্রু। ঘটনার উল্টা দিকটাও রয়েছে। প্রকৃতপক্ষে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার সরলতার সুযোগ নিতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই সুযোগ প্রোভাইড করবেন। একটি ভালো পজিশন, একটি ভালো অবস্থানে ওঠার জন্য আপনার যখন বিসর্জন দিতে হয় নিজের ইজ্জতকে, নিজের চরিত্রকে, নিজের শরীরকে, তখন প্রকৃতপক্ষে অপরপক্ষ কী বা করতে পারে? সেও তো আপনার কাছ দিয়ে সুযোগটা নেবে। দুই ধরনের সামাজিক বাস্তবতাই বর্তমান সমাজে বর্তমান। একদিকে যেমন কর্পোরেট বসদের লোলুপ দৃষ্টি পড়ে নারী এমপ্লয়িদের উপর, অপরপক্ষে নারী এমপ্লয়িদের অনেকেই পজিশন, অর্থ এবং ওই অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করার জন্য দাঁড়ছে বিলিয়ে দেয় নিজের শরীর। লিসেনার্স, একটুও বাড়িয়ে বলছি না, আমাদের কর্পোরেট দুনিয়াটাই, আমাদের নারী এমপ্লয়িদের জীবনটা অনেকটা এমন। অনেক ধরনের ঘটনা শুনেছিলাম, অনেক ধরনের ঘটনা শুনেছি, অনেকভাবে শুনেছি। রেডিও স্টেশনে নতুন আরজে, তারও শরীর বিলিয়ে দেওয়া লাগে সেখানে স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড ডিরেক্টর হওয়ার জন্য। এদিকে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভিতর নারী শিক্ষার্থীরাও দেদারসে শরীর বিলিয়ে দেয় শিক্ষকের কাছে একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য। বিষয়গুলো ওপেন সিক্রেট। আমরা যদি পত্রিকার পাতাগুলো খুলে দেখি,
বাংলাদেশের প্রথিতযশা অনেক বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনাটা অহরহ চলছে। এর বাইরে কর্পোরেট ওয়ার্ল্ড, গভর্নমেন্ট জব, এই তো মনে হয় কিছুদিন আগেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো এক সদস্যার অডিও ক্লিপ ভাইরাল হতে দেখেছি। তো প্রতিটি জায়গায় একটি অবস্থান, একটি প্রয়োজনের জন্য আপকামিং বসকে শরীরের বিনিময়ে ব্যবহার করা হয় উপরে ওঠার সিঁড়ির মতো করে। লিসেনার্স, এটা হচ্ছে কর্পোরেট বাস্তবতা। যদি এখানে আপনি মোরালিটি, এথিক্স, রিলিজিয়নের কথা টানতে চান, আপনাকে আমাকে বলা হবে ব্যাকডেটেড, স্মার্ট নয়। আমরা হালের টিউন বুঝি না, হালের বাতাসে আমরা পাল তুলতে জানি না। হ্যাঁ, হয়তো বা আমরা আসলেই জানি না, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ফলাফলগুলো তো ভালো হয় না। এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো কিছুই আসলে ভালো কিছু টেনে নিয়ে আসে না আমাদের জন্য। লিসেনার্স, এমনই একটি ঘটনা নিয়ে আজকের ঘটনা সাজানো। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন গৌরাঙ্গ অধিকারী, কলকাতা থেকে। তিনি লিখছেন, হ্যালো আরজানিল ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার ঘটনা কয়েকবার শোনার সৌভাগ্য হয়েছে। মানব জীবনের গভীর বাস্তবতা, উপলব্ধি এবং ব্যতিক্রমধর্মী ঘটনাগুলো নিয়ে আপনাদের এপিসোডগুলো সাজানো হয়। আমি কয়েকটি এপিসোড পড়েছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাগুলো সত্যিকার অর্থে সিনেমাকেও হার মানায়। সিনেমার বাস্তবতার ক্লাইম্যাক্সের থেকেও আমার জীবনের ক্লাইম্যাক্সটা কম গুরুত্বপূর্ণ নয়। একটু একটু করে আমি নিজের মাঝে শেষ হয়ে যাচ্ছিলাম। পৃথিবীতে অর্থ, বিত্ত, অবস্থান যে মানুষের জীবনকে কতখানি ব্যতিব্যস্ত করে তুলতে পারে, কতখানি অসহায়ত্বের ভিতর ফেলতে পারে, দুর্নিবার লোভ এবং লালসাগুলো গড়ে ওঠা পরিবারকে, সমাজকে কিভাবে ভেঙে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ আমি নিজে। ভাষাগত কিছু সমস্যা হতে পারে, আমি আশা করব আপনি আপনার নিজের মতো করে উপস্থাপন করবেন। আমি গৌরাঙ্গ অধিকারী, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কোনো একটি মোটামুটি পদে চাকরি করছি। আমার বেড়ে ওঠা হাওড়ার পাশে কোনো এক গ্রামে, এবং সেখান থেকে আমি আমার জীবনের অনেক চড়াই উতরাই পার করে আজকের অবস্থানে এসেছি। আমি ছিলাম হাওড়ার মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা সরকারি চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ছিলেন। 4 ভাই ও 1 বোনের সংসার। আমার বাবা খুব কষ্টে সৃষ্টে আমাদেরকে মানুষ করেছেন। আমাদের দিনান্তে পান্তা পুরানোর মতো অবস্থা। খুবই ধরাবাঁধা জীবন নিয়েই আমাদের জীবনটা শুরু হয়। এর মাঝে যে জিনিসটা আমাদের জন্য ছিল সেটা হচ্ছে শিক্ষার ব্যবস্থা। আমার বাবা এতটুকু উপলব্ধি করতে পেরেছিলেন যে জীবনে বেঁচে থাকতে হলে, সময়ের সাথে চলতে হলে মোটামুটি শিক্ষিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। 4টি সন্তানের মুখে খাবার উঠিয়ে দিতে গিয়ে হিমশিম খাওয়া বাবা খুবই কষ্ট করে, খুবই কার্পণ্য বা কৃপণতা অবলম্বন করে আমাদেরকে পড়াশুনোটা অন্তত কন্টিনিউ করার চেষ্টা করেছেন। ভাইদের ভিতর আমি 3য় নম্বর। আমাদের জন্য বিরাট বড় পড়াশুনোর ব্যবস্থা না হলেও মোটামুটি গ্র্যাজুয়েশন করার মতো অবস্থায় আমার বাবা আমাদেরকে নিয়ে যান। আমার বড় 2 ভাইও 2টি কোম্পানিতে মোটামুটি ভালো জব করে। ছোট ভাইটি ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করছে। বোনটার বিয়ে হয়ে গিয়েছে। আর আমি মিউনিসিপালে মোটামুটি ভালো একটা চাকরি করি।
এভাবেই চলছে আমাদের পরিবার। আমার বড় দুই দাদা এর আগে বিয়ে করে আলাদা হয়ে যায়। তারা বাবাকে মোটামুটি প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিয়ে থাকেন। তো পরবর্তীতে বাবা মা, আমি আর ছোট ভাই, এটাই হচ্ছে আমাদের বর্তমান পরিবার। আমার চাকরির বয়স প্রায় ১.৫ বছর। এমন একদিন মা হঠাৎ আমাকে বলে, খোকা তোর বয়সটা তো বেশ হলো, বড় দুই খোকা তো বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে, তোরও তো সময় হয়েছে, তুই একটা বিয়ে শাদী কর। আমি মাকে বললাম, আমি আমার বড় দুই দাদার মতো করে তোমাদেরকে রাখতে চাই না। আমি চাই তোমরা আমার সাথে থাকো। লিসেনার্স, আমাদের বাসাটি ছিল হাওড়া স্টেশন থেকে কিছু দূরে, দোতলা একটা পুরাতন বাড়ি। বাড়িটি আমার ঠাকুরদাদা হয়তোবা করেছেন। উত্তরাধিকার সূত্রে কিছু রেনোভেশন করে বাড়িটিতে আমরা স্থায়ী হয়ে গিয়েছে, এবং শেষতক আমার বাবার অধিকারেই এসেছে বাড়িটি। একটা পর্যায়ে আমি বাবা মাকে প্রস্তাব দেই, সৌমেনের যেহেতু কলেজ কলকাতায়, আমিও কলকাতা মিউনিসিপালে আছি, ছোট্ট করে একটা বাসা নিই, আমরা কলকাতায় স্থায়ী হয়ে যাই। আর আমাদের এই বাড়িটি আমরা ভাড়া দিয়ে দিই, এখান থেকে যে টাকা আসে তা দিয়ে তোমাদেরও হাত খরচ চলে যাবে, সংসারেরও মোটামুটি ভালো হবে। যেই কথা সেই কাজ। ওদিকে আমার ছোট ভাই সৌমেন খুবই মেধাবী একজন ছাত্র। সে শুধুমাত্র পড়াশুনো করে তাই নয়, পড়াশুনোর পাশাপাশি অনলাইনে অনেক কাজ করে অনলাইনে অনেক কাজ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছে, এবং ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটির উপর তার ছিল ভীষণ দক্ষতা। এসইও থেকে শুরু করে বিভিন্ন সাইটের কাজ, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা জায়গায় সে ছিল একজন এক্সপার্ট। শুধু নিজের কাজকর্মগুলো ছাড়াও সে বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন কর্পোরেশনকে ওয়েব ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন কাজে হেল্প করতো, যাতে করে তারও একটা ভালো হ্যান্ডসাম ইনকাম ছিল। অর্থাৎ সেও আসলে পরিবারের টাকার উপর ডিপেন্ডেন্ট ছিল না। কিন্তু আমাদের পারিবারিক বন্ধনটা ছিল খুবই মজবুত। বড় দুই দাদা যদিও আলাদা, তাদের সংসার হয়েছে, কিন্তু তারপরেও আমাদের সাথে তাদের যোগাযোগ, যাতায়াত সব কিছুই ছিল অন্য আর ৫টা স্বার্থপর পরিবারের থেকে অনেক ভালো। দাদারা প্রতি সপ্তাহে রবিবার বাসায় আসতেন, সবাই মিলে একসাথে দুপুরে ভালো খাওয়া দাওয়া হতো, এরপর তারা হয়তোবা চলে যেতেন, কিন্তু যাতায়াত যোগাযোগের কোথাও ব্যত্যয় হয়নি, কোথাও কমতি পড়েনি। বাবা মাকে এই প্রস্তাব দেওয়ার পর বাবা মা আমাকে বললেন যে এই পুরাতন বাসা থেকে তোরা সৌমেনের বিয়েটা দিয়ে যেতে পারলে ভালো হতো। তোর বাকি দুই দাদা ও ছোট বোনের বিয়ে তো এখানেই হয়েছে, তোদেরকে মোটামুটি একটা হিল্লের ব্যবস্থা করতে পারলে তখন এই বাসা ছাড়তে আর তেমন কোনো সমস্যা হবে না। বেঁকে বসে সৌমেন, সে বলে তার ক্যারিয়ার অনেক দূর বাকি, এবং সে ভবিষ্যতে দেশের বাইরে চলে যাবে। সো এই মুহূর্তে বিয়ে শাদী করার কোনো উপায় তার নেই। অগত্যা বাবা মা আমাকে চেপে ধরলেন, তোর একটা গতি করি বাবা, ভালো একটা চাকরি করছিস, মোটামুটি জীবন চলে যাবে, তো এখন বিয়ে না করলে বয়সটা তো বাড়ছে। শিক্ষা জীবনে কিছু প্রেম টেম করেছিলাম, কিন্তু সত্যিকার অর্থে প্রফেশনাল জীবনে যাওয়ার পর থেকে আর ওইভাবে মন থেকে ধরে কাউকে পছন্দ করা হয়নি। অগত্যা বাবা মার কথায় রাজি হলাম। বাবার এক সময়ের কলিগ নিধু কাকুর মেয়ে কৌশানীর সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। যদিও জাতপাত বিবেচনা করে
আমাদের বিয়ে হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও দুই পরিবারের লম্বা জীবনের বন্ধুত্বের কারণে একটা সময় কৌশানীর সাথে আমার বিয়ে ঠিক হয়। কৌশানী কলকাতার নামকরা একটা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করা, এবং সেও চাকরির জন্য যার পরায়ণে চেষ্টা করছে, কিন্তু এখনো হয়ে ওঠেনি। প্রস্তাব দেওয়ার পর আমার বাবা আমাকে দেখাতে নিয়ে গেল। লিসেনার্স, সত্যিকার অর্থে আজ আমাকে যে গৌরাঙ্গ দেখছেন, আমি ঠিক সেই গৌরাঙ্গ ছিলাম না। আমি যেভাবে কথা বলছি এতভাবে গুছিয়ে কথা বলার মতো ছেলেও আমি ছিলাম না। আমি ছিলাম খুবই ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ। মুখ ফোটে তো বুক ফোটে না, বুক ফাটে তো মুখ ফোটে না, এমন। কৌশানীকে দেখতে যাওয়ার পর আমার কৌশানীকে ভীষণ পছন্দ হয়। ওদিকে নিধু কাকু যথেষ্ট অসুস্থ, প্রায় অশীতিপর। চাকরি করে মোটামুটি জীবনের কিছু সহায় সম্বল তৈরি করেছেন। তার ছেলেকে নিয়েই তার জীবনের জেরবার। ছেলের পারিবারিক সমস্যা মেটাতে মেটাতেই জীবন আটখানা হয়ে যায়। ঘাড়ের উপর মেয়েটি আছে, মেয়েটিকে তাই একটা হিল্লে দিতে পারলে তারাও মোটামুটি শান্তিতে মরতে পারেন। আমাদেরকে ঠিক এভাবেই বলা হয়েছিল। আমাদের দিক থেকে যেহেতু হ্যাঁ ছিল, আমরা আর তেমন কথা বাড়াইনি। আমাদের কোনো চাহিদা ছিল না, শুধুমাত্র সংসারী লক্ষ্মী একটা মেয়ে পেলেই হয়। কৌশানী মানে কৌশানী ভীষণ সুন্দর দেখতে ছিল, একেবারে যেন আমাদের কলকাতার নায়িকাদের থেকেও কোনো অংশে কম নয়। তার টানা টানা চোখ, এবং সে ভীষণ স্মার্ট মানুষ। বিবিএ পড়াশোনা করেছে, মুখের মাঝে তার বাংলা থেকে ইংলিশ হিন্দি ভাষার ব্যবহারই বেশি। যথেষ্ট স্মার্ট, রুচিশীল। আমার বাবা মার তো একেবারে পছন্দ। এই পুত্রবধূ বলে আমার পরিবার বর্তে যাবে। মানুষ চেয়ে চেয়ে দেখবে গৌরাঙ্গর যেমন সুন্দরী, তেমন শিক্ষিতা, তেমন বুদ্ধিমতী বউ। আমার পছন্দ হয়েছিল, এবং আমার বিয়ে করাটা বাধ্যতামূলক ছিল। মেয়ে দেখতে শুনতে ভালো, বাস। আমি একটু নীরস স্বভাবের ছিলাম। আসলে খুব বেশি পরিমাণে রোমান্টিসিজম আমার ভিতর কাজ করে না। জীবনের বাধাধরা নিয়মে চলতে চলতে ভাই বোনদের মাঝে নিজের স্বার্থটা আদায় করার হিসাব দেখতে দেখতে এবং জীবনের টানাপোড়েনে বড় হয়েছি, তো তাই সহজেই তেমন কোনো আবেগ ভিতরে ঝড় তোলে না। পাওয়ার আগেই হারিয়ে ফেলার চিন্তাটা যে সবসময় থাকে। তো যাই হোক, কথায় কথা বাড়বে। আমাদের বিয়ের মোটামুটি ব্যবস্থা হয়ে যায়। আমরা তাকে দেখে বাসায় চলে আসি। এর পরবর্তী দিনক্ষণ গ্রহ নক্ষত্র সমাবেশে খুব ভালো একটা দিনে আমাদের ছাদনাতলায় 4 হাত এক হয়ে যায়। আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর বাসর রাত থেকে শুরু করে আমি একটু একটু করে কৌশানীকে চিনতে শুরু করি। প্রকৃতপক্ষে সে যথেষ্ট কর্পোরেট মেন্টালিটির একটা নারী। বয়সে আমার থেকে বছর 4-5 ছোট হবে, কিন্তু চিন্তাভাবনায় দারুণ চৌকস। তার কাছেও ইমোশনের থেকে জীবন বাস্তবতাটা গুরুত্বপূর্ণ। আমাদের সময় মোটামুটি কেটে যাচ্ছে। খুব বেশি আনন্দময় না হলেও মোটামুটি সুন্দর একটা জীবন পার করছি। যেহেতু অর্থসংস্থানের বর্তমান সময়ে তেমন কোনো অভাব ছিল না, যদিও বিলাসিতা করার মতো অর্থ আমাদের কাছে কখনোই আসেনি, কিন্তু স্বাভাবিকভাবে মাথা উঁচু করে মোটামুটি আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের চলাচলতির যত নিয়মকানুন যা কিছু আছে সব কিছু মেনটেন করার মতো অবস্থান তখন আমাদের। একটা বিষয় খেয়াল করি, বিয়ের মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের ভিতরে সৌমেনের সাথে কৌশানীর সম্পর্কটা
তেমন একটা ভালো গড়ে ওঠেনি। আমাদের পরিবারের ভিতর সৌমেন ছিল সবচেয়ে মেধাবী, চৌকস, ঠোঁটকাটা এবং দূরদর্শী। বয়সে এবং অবস্থানে সে আমাদের সবার ছোট হলেও বুদ্ধিতে সে পরিবারের সবচেয়ে পাকা মানুষ। এ পরিবারের সব কিছুতে আমার বড় দুই দাদা তাদের পরিবারের যে কোনো সমস্যা বা আমাদের হালের পরিবারের যে কোনো সমস্যায় ওই চৌকস চিন্তাভাবনার মাধ্যমে সব কিছুর সহজ সমাধান বের করে আনে। যাই হোক, আমরা কাটাচ্ছিলাম হাওড়ায় আমাদের বাড়িতে। বিয়ের পর আমি তখন বাবা মাকে বলি, এবার তাহলে আমরা একটু কলকাতাতে থিতু হই। 3 রুমের সিমসাম একটি বাসা আমাদের জন্য মোটামুটি গোছানো হলো। একটি রুম আমাদের স্বামী স্ত্রীর জন্য, একটা রুমের জন্য বাবা মা, একটা রুম সৌমেনের, বাকি ড্রয়িং ডাইনিং। গেস্টরা যদি আসে, দাদারা আছে, আত্মীয় স্বজন আছে, মোটামুটি একটু বড় দেখেই বাসাটি নেই। লিসেনারদের বলি, আমার ইনকাম একেবারে কম ছিল না। একটু আগেই বলেছি, বিলাসিতা না করতে পারলেও মোটামুটি সুন্দরভাবে একটি একান্নবর্তী পরিবার চালানোর মতো অবস্থা আমাদের ছিল। সপ্তাহে অন্তত 4 দিন আমিষ, বাকি দিনগুলো মোটামুটি ভালো খাবার চলেই যায়। বলতে গেলে পুরোদস্তুর মধ্যবিত্ত গৃহস্থ বাঙালি। আমাদের পুরনো বাড়িটি 3 জন ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে দেওয়া হয়। সেখান থেকেও বেশ ভালো একটা অঙ্কের ভাড়া আসে। তো তাতে করে দেখা যায় বাবা মা এখানে থাকলেও যে টাকাটা সেখান থেকে আসে তা দিয়ে আমাদের সুন্দরভাবে চলেই যায়। বাবা মার জন্য অতিরিক্ত করে আমার বা আমার দাদাদের আর খরচ করার প্রয়োজন হয় না। খুব সুন্দর করে গুছিয়ে নতুন বাসায় উঠে গেলাম। বাসা থেকে আমার অফিসটাও কাছাকাছি, গৌড়ঙ্গের কলেজটাও মোটামুটি 5-7 রুপির ভাড়ার জায়গা। এদিকে আশেপাশে বেশ কিছু সরকারি বেসরকারি নার্সিং হোমও আছে, বাবা মার জন্য সেটাও সহজ। সব কিছু মিলিয়ে আদর্শ একটি জায়গা বলা যায়। এবং সবচেয়ে বেশি যার জন্য সুবিধা হলো সে হলো আমার স্ত্রী কৌশানী। কলকাতায় পড়াশুনো করেছে যেহেতু, সো কলকাতায় ফিরে যাওয়ায় তার জন্য অনেক ভালো হলো। তার অনেক পরিচিত বন্ধু বান্ধবী, পরিচিত জন এখানে বর্তমান ছিল, যার জন্য তার জন্য এই জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম হয়ে উঠল এবং সে ভীষণ খুশি ছিল। আমাদের পরিবারটি মোটামুটি সুন্দরভাবেই চলে যাচ্ছে। এদিকে সৌমেনের কাজ বাড়ছে। ঘরে বসে তার অনলাইনের কাজ করা, কম্পিউটারের খটখটানি একটা সময় কৌশানীর ভালো লাগে না। আগেই বলেছি সৌমেনের সাথে কৌশানীর বন্ডেজটা খুব বেশি ভালো হয়ে ওঠেনি। তাদের দুইজনের ভিতর ঝগড়া ঝাঁটি খুনসুটি লেগেই থাকতো, যেন দুইজন দুইজনকে তেমন সহ্য করতে পারে না। টম অ্যান্ড জেরি। কিন্তু প্রকৃতপক্ষে দায়িত্ব কর্তব্যের বেলায় সৌমেন কখনো কৌশানীকে অশ্রদ্ধা করেনি, কৌশানীও সৌমেনকে অবজ্ঞা করেনি। সমস্যাটা হলো, সৌমেনের কিছু বন্ধু আসতো বাসায়। এরা এসে এক রুমে আড্ডা দিত এবং তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ একসাথে করত। বাদশাতে কৌশানী, তার এটা মোটেও পছন্দ নয়। একেবারে নৈব নৈব চলবেই না। এতে করে একটা সময় সৌমেনের সাথে তার ছোটোখাটো একটি ঝগড়া লেগে যায়। বাবা মা সৌমেনের পক্ষ নেয়, আমি কৌশানীর পক্ষ নিই। এতে করে একটা পর্যায়ে দেখা যায় সমস্যাটা বেশ ঘনীভূত হয়ে ওঠে। আমি একদিন অফিসে বসে আছি, দুপুরবেলা লাঞ্চ করার পর একটু ভাত ঘুমের মতো চেষ্টা করছি। এদিকে হঠাৎ আমার অফিস ডেস্কে সৌমেন এসে হাজির। আসার পর ওর জন্য কচুরি নিমকি যা পেলাম তাড়াতাড়ি আনলাম। আনানোর পর বললাম, কি হয়েছে হঠাৎ তুই অফিসে আসলি? আমাকে বলে, দাদা
আমি আসলে তোকে কিছু কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বল। বলে, দাদা দেখ, আমার কাজ বাড়ছে। আমি চাচ্ছি আমার বন্ধুরা যারা আছে তাদের সাথে ছোটোখাটো একটা বাসা নিয়ে উঠে যেতে। আমি বললাম, সে কি বলিস? এখানে আমি, মা, বাবা, তোর বৌদি থাকতে তুই অন্য বাসায় যেয়ে উঠবি, এটা কেমন দেখাবে ভাই? ৩ বেলা না হোক, রাতের বেলা সবাই একসাথে বসে রাতের খাবারটা খাইয়ে শান্তি থেকে তুই বঞ্চিত করবি? ও আমাকে খুব করে ধরল, দাদা ৬টা মাস বা ১টা বছর আমাকে সময় দাও, আমি আমার মতো করে একটু দাঁড়িয়ে যাই। বেশ কিছু কাজ পেন্ডিং আছে, এই কাজগুলো করতে পারলে অনেকগুলো টাকা যেমন আসবে, তেমন আমার বাইরে যাওয়াটাও ফিক্স হয়ে যাবে। এই মুহূর্তে আসলে বাসার কাউকে তোমাদের আমি সমস্যায় ফেলতে চাচ্ছি না। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার ভাইকে আমি ভালো মতো চিনি। ওর সিদ্ধান্ত থেকে নড়বার পাত্র নয়। একটা সময় অগত্যা রাজি হয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু প্রতি সপ্তাহে সময় করে বাসায় আসবি, তোর যখন ইচ্ছা বাসায় আসবি, এবং বাসায় আসা যেন তোর কখনো ঘাটতি না পড়ে। সে আমাকে কনফার্ম করে, কি বলে দাদা, বাসায় তো অবশ্যই যাব। বাসায় বাবা মা আগে থেকেই, বাবা মাকেও বলে রেখেছিল, বাবা মা রাজি তাতে। আমার আদরের ছোট ভাইটা বাসা ছেড়ে মেসে গিয়ে ওঠে। পরিবারে কেমন একটা শূন্যতা বিরাজ করতে থাকে। কিন্তু ওই যে বলে, প্রকৃতি শূন্য স্থান কখনো পছন্দ করে না। একটা পর্যায়ে আমার বড় ভাইয়ের মেয়েটা আমাদের সাথে এসে থাকতে শুরু করে। আমাদের পাশেই তার স্কুল, 8th স্ট্যান্ডার্ডে পড়ে। ওদিকে বৌদি বেশ কিছুটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওর পড়াশোনায় হ্যাম্পার হচ্ছিল। তো আমার বড় ভাইয়ের মেয়ে, অর্থাৎ আমার বড় ভাতিজি, সে আমাদের পরিবারের একজন হয়ে ওঠে। আমি যেখানে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম সে জায়গাটাই দেখি না, ঠিকঠাক কৌশানী সেটাকে খুব ভালোভাবে নিয়েছে, এবং আমার ভাতিজির সাথে কৌশানীর টিউনিংটা বেশ ভালোই হয়। এদিকে আমার বাবা মা তাদের নাতনিকে কাছে পেয়েও বেশ আনন্দে। আমার সংসারটা মোটামুটি চলছে। এরই মাঝে কৌশানী একদিন রাতে হঠাৎ করে বাসায় একটি ছোটোখাটো পার্টির মতো করে সারপ্রাইজ পার্টির আয়োজন করে। আমি অফিস শেষে এসে একটু আড্ডাবাজি করে এসে বাসায় এসে অবাক হয়ে গিয়েছি, হঠাৎ এমন পার্টি। মা বাবা একগাল হেসে বলে, তোর বউ চাকরি পেয়েছে রে, ভালো চাকরি, বড় কর্পোরেশনে। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কৌশানী আমাকে তো তেমন কিছু বলনি। সে আমাকে বলে, তোমার জন্য সারপ্রাইজ রেখেছিলাম। খুশিই হই, ভালোও লাগে। সবাই একসাথে পার্টি করলাম, সৌমেন আসলো, সৌমেনও খুবই অ্যাপ্রিসিয়েট করে গেল। পরদিন সকালে আমি অফিস থেকে অর্ধবেলা মোটামুটি ছুটি নিয়ে কৌশানীকে নিয়ে ছুটলাম লেকশোর সেই অফিসে, কর্পোরেট অফিস। কৌশানীর পোস্টটা রিসেপশনিস্ট, বেতন 12,000-এর মতো। কৌশানী তাতেই খুশি। আমি যদিও কৌশানীকে সরকারি চাকরির জন্য চেষ্টা করতে বলেছিলাম, ইনফ্যাক্ট আমি হয়তোবা মনের কোথাও চেয়েছিলাম আমার মিউনিসিপ্যালেই তো একটা চাকরি হয়ে যেতে পারে, কিন্তু ও চিন্তায় ছিল স্বাধীন চেতা, সে তার মতো করে ক্যারিয়ার করবে, এবং কর্পোরেট ওয়ার্ল্ড, ব্যাংকিং, এগুলো তার খুবই পছন্দ। কিন্তু অফিসের রিসেপশনিস্ট
এটা আমার কাছে একটু খারাপ লাগলেও তার সেখানে কোনো আপত্তি ছিল না। সে আমাকে বোঝালো, আমার যদি যোগ্যতা ক্ষমতা থাকে এখান থেকে আমি অনেক উপরে উঠতে পারবো। আমি বেশ অবাক হলাম, কিন্তু ভালোও লাগলো। সারাদিন বাসায় বসে ঘরকন্না না করে চাকরি করুক। শিক্ষিতা মেয়ে, সে তো আর এভাবে ঘরে বসে থাকতে পারে না। এবং আমারও উচিত হবে না একজন শিক্ষিত মানুষ তার ক্যারিয়ার গড়ার জন্য যদি সামনে আগায় সেখানে বাধা দেওয়া। বরং বর্তমান বাস্তবতায় স্বামী স্ত্রী দুজনেরই ইনকাম না থাকলে পরিবারটা একটু স্বাচ্ছন্দ্যে চালানো কঠিন। সেক্ষেত্রে আমিও বেশ খানিকটা স্বস্তিতে থাকলাম। এরপর শুরু হলো কৌশানীর চাকরি জীবন। সকালবেলা আমরা দুইজন একসাথে বের হয়ে যাই। আমার অফিস থেকে আরও কিছুটা দূরে গিয়ে তার অফিস। সো আমি হয়তোবা পথেই নেমে যাই, তার আরও কিছুটা দূর বেশি যেতে হয়। তার চাকরি শুরু হলো, পরিশ্রম শুরু হলো। কিন্তু সত্যিকার অর্থে সারাদিন চাকরি পরিশ্রমের পর কৌশানের মুখটা কখনো টান টান দেখিনি। বরং তার ভিতর একটা আনন্দ কাজ করত। সে কর্মজীবী মানুষ, স্বাধীন জেতা, আমার ভালোই লাগতো। এরই মাঝে কৌশানী চাকরিতে 6 মাস হওয়ার পর একটা পর্যায়ে আমি তাকে বোঝাতে লাগলাম, কৌশানী, আমাদের তো বয়স হয়েছে, আমাদের তো একটু বাচ্চা কাচ্চা নেওয়া প্রয়োজন। কৌশানীর সাব আমাকে জানিয়ে দিল, দেখো ক্যারিয়ারটা মাত্র শুরু করেছি, এখনই বাচ্চা কাচ্চা নয়, একটু চাকরিতে স্টেবল, একটু প্রমোশনের ব্যবস্থা হোক না, তারপর না হয় দেখা যাবে। পরবর্তী ঘটনাগুলো, ওই অফিসের যে মালিক ছিলেন তার ছেলে আদিত্যর কাছ দিয়ে শোনা। অফিসের রিসেপশনিস্ট হিসেবে জয়েন করার পর থেকেই কৌশানী তার অনিন্দ্য সুন্দর চেহারা, স্মার্টনেস, এগুলো দিয়ে অফিসটাকে মাতিয়ে রেখেছিল। রিসেপশনিস্ট হলেও এমডি, জিএম, সমস্ত বড় বড় অফিসারদের সাথে ছিল তার সখ্যতা ও দহরম মহরম। তার স্মার্টলি চালচলন, কথা বলার ভিতর প্রাঞ্জলতা ও সৌন্দর্য, আকর্ষণীয় মনোভাব সবাইকে আপ্লুত করেছে। রিসেপশনিস্ট থেকে 6 মাসের ভিতর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট মোটামুটি বাগিয়ে ফেলেন তিনি, অর্থাৎ কৌশানী। এরপর আর পেছনে তাকাতে হয়নি। খুব দ্রুত কোম্পানির একটি প্রজেক্টের ম্যানেজার হয়ে বসেন। কাছে ঢাকা দুটি কম্পিউটার নিয়ে জাঁকিয়ে বসা তার রুম। এই পর্যায় পর্যন্ত আসতে তার খুব বেশি সময় লাগেনি, মাত্র 1.5 বছর। এর ভিতর আমি তাকে বারবার একটি সন্তান নেওয়ার জন্য বলে গিয়েছি এবং সে বারবার আমাকে বলেছে, আমাকে আমার মতো দৌড়াতে দাও। আমি মেনে নিয়েছি। মিস্টার আদিত্য পালের হিসাব অনুযায়ী আমি যখন কথা বলছি তখন মিস্টার আদিত্য পালের কাছ দিয়ে যে কথাগুলো শুনেছি সেগুলোই বলছি। প্রথমত, প্রজেক্ট ম্যানেজার হিসেবে প্রমোশন পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বরুণ পালের। তিনি প্রথমত কৌশানীকে খুবই ভালো জানতেন। একটা সময় তিনি নাকি কৌশানীকে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য প্রস্তাব দেন, কিন্তু কৌশানী ছিল
ডেসপারেট কর্পোরেট থিঙ্কার। সে বরুণ পালের সাথে কথা বলে সে তার অবস্থানটা অন্যদিকে নিতে চায়। প্রথমত সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করে এবং পরবর্তীতে একটা প্রজেক্টের ম্যানেজার হিসেবে নিজের অবস্থান তৈরি করে নেয়। এরই মাঝে তার দুর্দান্ত সখ্যতা ও সম্পর্ক গড়ে ওঠে বরুণ পালের সাথে। বিপত্নিক অরুণ পালকে বিভিন্ন পার্টিতে বিভিন্ন জায়গায় কৌশানীকে নিয়ে যেতে দেখা হয়। কৌশানীর হট লুক, ক্লিভেজ সহ শাড়ি এবং তার গর্জিয়াস উপস্থিতি বরুণ পালের অনেক বেশি ভালো লাগে। বরুণ পাল তার কোম্পানির একজন আপকামিং লিডার এবং অ্যাসেট হিসেবেই কৌশানীকে মোটামুটি পরিচয় করায়। সেভাবেই চলতে থাকে তাদের সময়। এরই মাঝে আমার দিকে যদি ফিরে আসি, কৌশানীর সাথে দূরত্ব তৈরি হতে থাকে আমার এবং আমার পরিবারের। কৌশানীকে আর রাত 11টা-12টার আগে খুঁজে পাওয়া যায় না। অফিস শেষে এই মিটিং আছে, ওই মিটিং আছে, এটা বলে বলে মোটামুটি প্রতিদিনই দেরি করে বাসায় আসা শুরু করে। বাসায় ছোটোখাটো একটা ঝামেলা তৈরি হতে থাকে। আমার অসুস্থ মা ঘরকন্না করার মতো যথেষ্ট উপযোগী ছিল না। কৌশানীর এই অবস্থান এবং তার পরিবারের প্রতি অনীহা থেকে একটা সময় বাসায় কাজের লোক রাখা হয়। কৌশানী তার উপার্জনের ছোট্ট একটা অংশ ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতো, অস্বীকার করব না। একটা অংশ সে আমার হাতে উঠিয়ে দিত। আমাদের রুমটা সাজানো গোছানো, ডেকোরেটেড, আধুনিক মডার্নভাবে থাকার সব ব্যবস্থাই সে করে ফেলে। খাট থেকে শুরু করে আমাদের বসবাসের রুমের সব জায়গায় আভিজাত্যের একটি ছোঁয়া পরিলক্ষিত হয়। তাতে অবশ্য আমার পরিবারের কেউই ঈর্ষান্বিত ছিল না, বরং খুশিই ছিল। বউ অনেক বড় চাকরি করছে, অনেক বড় অবস্থানে চলে গিয়েছে, সো তার জীবনের মান তো একটু উন্নত হওয়া লাগবেই। সব উন্নতির পেছনে অবনতি শুধু হলো আমার এবং কৌশানীর ব্যক্তিক সম্পর্ক, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কে। সত্য কথা বলতে সে এতটা টায়ার্ড থাকে আমাদের ভিতর, স্বামী স্ত্রীর স্বাভাবিক যে শারীরিক চাহিদার সম্পর্ক, সেটাও একটা সময় ভোঁতা হয়ে পড়ে। একটা পর্যায়ে আমিও মানিয়ে নিতে শুরু করি। এর মাঝেও আমি তার কাছে বারবার বলে যাই, চলো না আমরা একটা বাবু নিয়ে নেই। সে আমাকে বলে, আরে 1 বছর আমাকে সময় দাও, আমি আরেকটু আমার অবস্থানটা পাকাপোক্ত করি। আবার ফিরে যাচ্ছি আদিত্য পালের কাছে। তিনি বলছেন, ওনার বাবা অর্থাৎ বরুণ পাল কয়েকবার দেশের বাইরে বিভিন্ন প্রজেক্টের জন্য সফর করেন এবং তার সফর সঙ্গী ছিল আমার স্ত্রী কৌশানী। অফিসের মাঝে চাপা গুঞ্জন ছিল বরুণ পালের সাথে কৌশানীর একটা অবৈধ সম্পর্ক চলছে। কিন্তু এত অভিজাত এবং পাওয়ারফুল বরুণ পালের বিরুদ্ধে আসলে কেউ কিছু বলতে পারেনি। একটু একটু করে কৌশানী বরুণ পালকে নিজের করায়ত্ত করে নেয়। এরই মাঝে ছোটোখাটো একটা সমস্যা হয়ে যায়। বেঙ্গালুরুতে এক প্রোগ্রামের সময় কৌশানীর কিছু চর্যবৃত্তি বরুণ পালের নজরে আসে। আসলে লেখাটা কেমন যেন একটু ক্লিয়ার করে বলতে গেলে, কিছু ফাইল মিসিং এবং কিছু ফাইলে অস্বাভাবিক রকম অ্যামাউন্ট ধরা পড়ে এবং যার জন্য সরাসরি দায়ী করা হয় কৌশানীকে।
বেঙ্গালুরু থেকে ফিরে আসার পর বরুণ পালের সাথে কৌশানীর সেই সম্পর্কটা আর টেকেনি। অফিসে তার অবস্থানটা ঠিক প্রজেক্ট ম্যানেজার হিসেবেই থেকে যায়। ব্যক্তিগতভাবে বরুণ পালের সাথে তার যে সখ্যতা, যে সম্পর্ক, ইনফ্যাক্ট তাদের যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো চলাফেরা করা, অথবা বরুণ পালকে সুগার ড্যাডি বানিয়ে চলা, সেটা আর তেমন বেশি দিন টিকে উঠতে পারেনি। ঝানু কর্পোরেট মানুষ বরুণ পাল। শারীরিক চাহিদার বাইরে গিয়ে কর্পোরেশনের উন্নতি ও স্বার্থ তিনি সবার আগে দেখেছেন। এরই মাঝে ফুলে ফেঁপে উঠেছে কৌশানীর অ্যামাউন্ট, তার ব্যাংক ব্যালেন্স, সব কিছুই বরুণ পালের হাত ধরেই হয়েছে। কিন্তু এই মুহূর্তে বরুণ পালের কৌশানীর উপর কোনো কন্ট্রোল নেই। সে স্বভাবত তার ব্যবসা এবং কর্পোরেট ওয়ার্ল্ডেই ফিরে গিয়েছে। এরই মাঝে এন্ট্রি হয় আদিত্য পালের। লিসেনার্স, মূল কথা হচ্ছে কৌশানী চাকরিটি পায় আদিত্য পালের মাধ্যমে। আদিত্য ছিল কৌশানীর কলেজ জীবনের বন্ধু, একসাথে পড়াশোনা করেছে। আদিত্য কৌশানীকে বেশ পছন্দও করত, কিন্তু একটা পর্যায়ে পরিবার ও স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আদিত্য কৌশানীর প্রেমটি আর বাস্তবতায় রূপ নেয়নি। এরই মাঝে আদিত্যর বিয়ে হয়ে যায় এবং কৌশানীর বিয়ে হয়ে যায় আমার সাথে। কিন্তু পরবর্তীতে কলকাতায় আসার পর আদিত্য এবং কৌশানীর যোগাযোগটা আবার বাড়তে থাকে। আদিত্য দেশের বাইরে যাওয়ার আগে কৌশানীর জন্য একটা জবের ব্যবস্থা করে যায় এবং তাদের জিএম জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করে কৌশানীকে ওই অফিসে ভালো একটা জায়গা মোটামুটি তৈরি করে দেওয়ার জন্য বলা হয়। তো সেভাবেই যখন চলতে থাকে, এরই মাঝে কৌশানী বরুণ পালকে হাত করে নিজের অবস্থান আরও অনেক বেশি যোগ্য জায়গায় নিয়ে আসে। সত্যি কথা বলতে আদিত্যর সঙ্গে বরুণ পালের সম্পর্কটা তেমন একটা ভালো ছিল না। আদিত্যর মা মারা যাওয়ার পর থেকেই বরুণ পাল শুধুমাত্র আদিত্যকে টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে রাখতে চেয়েছে এবং রাখতে চেয়েছে নিজের থেকে দূরে দূরে। কলকাতা পড়াশোনা করার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে এমবিএ করার জন্য। সে লন্ডন থেকে এমবিএ কমপ্লিট করে আবার যখন ফিরে আসে, এক ঘরে তাদের আর থাকা হয় না, আলাদা ফ্ল্যাট কিনে দেওয়া হয়। অবশ্য তাদের যে অর্থনৈতিক অবস্থা, তাতে এটা কোনো ব্যাপার ছিল না। আদিত্য যখন দেশে ফিরে আসে তখন বরুণ পালের সাথে কৌশানীর সম্পর্কটা আর ওভাবে নেই। সব কিছু কর্পোরেটলি ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। কর্পোরেট জগতে যেটা হয়, ঘনিষ্ঠ সম্পর্ক বা একসাথে সময় কাটানোর মুহূর্তগুলো একটা সময় কর্পোরেট দায়িত্বের নিচে চাপা দিয়ে দেওয়া হয়। তবে বরুণবাবু চাইলে কৌশানীকে চাকরি থেকে বের করে দিতে পারতেন, কিন্তু হানি ট্র্যাপের ভয়ে সেটাও আর করা হয়নি। আদিত্য কলকাতায় আসার পর কৌশানীর আবার যাতায়াত বাড়তে থাকে আদিত্যর বাসায়। আদিত্যর একা একা গর্জিয়াস ফ্ল্যাটে অনেকটা সময় কৌশানী কাটিয়ে দেয় এবং সেখানে সময় কাটিয়ে এসে একটা সময় বাসায় চলে আসে। আদিত্যর স্ত্রী মুম্বাইতে থাকে তার পরিবারের সাথে, তাদের একটি বাচ্চা আছে এবং আদিত্য মাঝে মধ্যে মুম্বাইতে গিয়ে তাদের সাথে সময় কাটিয়ে আছে। বাকিটা সময় কলকাতায় সেও তার কিছু চার্টার্ড ব্যবসা নিয়ে পড়ে থাকে। ইনফ্যাক্ট বর্তমানে সে বাবার ব্যবসাতেও অনেক জায়গায় নাক গলাতে শুরু করে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর পোস্টের জন্য সে বাবাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে।
বরুণ পালও যেহেতু পরবর্তীতে আর কোনো স্ত্রী গ্রহণ করেননি, তিনি একটা সময় চাপে পড়ে আদিত্যকে এএমডির পদটা দিয়ে দেন, এএমডি বা ডিএমডির পদটা দিয়ে দেন। কিন্তু প্রকৃতপক্ষে আদিত্য তার নিজের ব্যবসাতেই ১৬ আনা, বাবার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সেখানে মাঝে মধ্যে সে নাক গলায়, কিন্তু সেখানের দায়িত্ব সে নেয় না। সে তার যোগ্য ভেট কৌশানীকে সেখানে ফিট করে রেখেছে, অর্থাৎ ওখানের যত নিউজ আছে সব কিছুই আদিত্যর কাছে পৌঁছে যায় সময় মতো। আদিত্য সে অনুযায়ী নিজের অবস্থান জাঁকিয়ে তুলতে পারে, এর জন্য অফিসে বসে অফিস করার প্রয়োজন হয় না। সমস্যাটা তৈরি হয় একটা পর্যায়ে কৌশানী এবং আদিত্যর সম্পর্কটা আদিত্যর স্ত্রী জেনে যায়। কলকাতা থেকে কেউ কেউ তার স্ত্রীকে ফোন দিয়ে জানিয়ে দেয় আদিত্য তার ফ্ল্যাটে কৌশানীকে নিয়েই থাকে, মাঝে মধ্যে কৌশানীকে নিয়ে থাকে, অর্থাৎ কিছু সময় কাটায়। হঠাৎ করে ভদ্রমহিলার জীবন ওলটপালট হয়ে যেতে থাকে। সে পড়িমড়ি করে মুম্বাই ছেড়ে কলকাতায় চলে আসে, এবং কলকাতায় চলে এসে সে তার ঘরকন্না বুঝে নেয়। বিপাকে পড়ে যায় আদিত্য কৌশানীর সম্পর্ক। এদিকে কৌশানী যেভাবে বরুণ পালকে ব্যবহার করে অনেক অর্থবিত্তের মালিক হয়েছে, একইভাবে আদিত্যকে ব্যবহার করেও সে যথেষ্ট টাকা পয়সার মালিক, আরো বেশি টাকা পয়সার মালিক হয়েছে। কৌশানী সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছে, এবং সে এখন ড্রাইভার রেখে গাড়িতেই চলাচল করে। আমার পরিবারের সবাই আবার খুবই খুশি ছিল, এই প্রথম এই পরিবারের কেউ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে। আর না হলে সবার তো ওই ট্যাক্সি, ক্যাব বা ওই ভটভটে বেবি ট্যাক্সি। গাড়ি কেনার পর আমাদের পরিবারের সত্যি কথা বলতে কৌশানী কখনো তার অবস্থান বুঝতে দেয়নি। পরিবারের সাথে সে ভালো সম্পর্ক রেখেই চলেছে। যার যেখানে সমস্যা আছে কৌশানী দু হাত ভরে সবাইকে দেওয়ার চেষ্টা করছে, যে যেখানে বিপদে পড়েছে। আমার অন্যান্য আত্মীয় স্বজন, আমার বড় দুই দাদা বৌদি, এদিকে আমার বোন এবং তার শ্বশুরবাড়ি, সৌমেন, আমার বাবা মা, যার যেখানে সমস্যায় পড়েছে সে সেখানেই তার আর্থিক সঙ্গতি নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছে। পারিবারিক সামাজিক বিভিন্ন রীতিনীতিতে যেখানেই আমি বেঁধে গিয়েছি সেখানে আমাকে ফাইন্যান্সিং করেছে সে। শুধুমাত্র দাম্পত্যের যে নিগূঢ়তা সেই জায়গাটা বাদে সব জায়গায় সে তার দায়িত্বগুলো পালন করেছে। ঘুণাক্ষরেও আমি বা আমার পরিবারের কেউ বুঝতে পারিনি তার জীবনে সেকেন্ড ইনিংস চলছে খুবই জোরে সোরে। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। একটা পর্যায়ে আদিত্যবাবুর স্ত্রী কলকাতায় চলে আসার পর কৌশানী এবং আদিত্যর সম্পর্কটা বেশ জটিল হয়ে যায়। একদিকে আদিত্য না পারছিল কৌশানীকে ছাড়তে, না পারছিল পরিবারকে উপেক্ষা করতে। এরই মাঝে আদিত্যর অফিসে কৌশানীর যাতায়াত থাকার কারণে অফিসের একজন এমপ্লয়ি আদিত্যর স্ত্রীকে বলে দেয় কৌশানী মাঝে মধ্যে অফিসে আসে। একদিন এমনই ইনফরমেশনের ভিত্তিতে আদিত্যর অফিসে গিয়ে কৌশানী আর আদিত্য যখন ঘনিষ্ঠ অবস্থায়, এমন সময় আদিত্যবাবুর স্ত্রী অফিসে ঢোকে। অফিসে ঢোকার পর তাদের দুজনকে একসাথে পায় না, এটা বলছি না তাদেরকে আপত্তিকর অবস্থায় পায়, কিন্তু
মানুষের মুখ দেখলে তো অনেক কিছু বোঝা যায়। মহিলাটি শুধু এক চোখে নাকি তাকিয়েছিল আদিত্যবাবুর দিকে, কোনো কথা বলেনি, কোনো উচ্চ বাচ্চ ঝগড়াঝাটি করেনি। যেভাবে এসেছিল সেভাবেই বের হয়ে যায়। আদিত্যবাবুর অনেক সম্পদ, অনেক কিছু এই নারীর নামে করা ছিল। আস্তে আস্তে তিনি লক করতে শুরু করেন সব কিছু। অর্থাৎ আদিত্যর অর্থনৈতিক স্ট্যাবিলিটির জায়গাগুলো একটু একটু করে তার স্ত্রী কাটতে শুরু করে। এবং এমন একটা সময় আদিত্যবাবুর অবস্থা এমন হয়ে যায় যে তার তার নিজের যে ব্যবসা প্রতিষ্ঠান যে চালাচ্ছিল সেটা চালানোই দায় হয়ে যায়। অগত্যা বাবার অফিসে এসেই ডিএমডির চেয়ারটা জাঁকিয়ে দখল করে। বরুণবাবু আদিত্যর সঙ্গে কৌশানীর মাখামাখি সম্পর্কটা মোটেও ভালোভাবে নেননি। এই অফিসে আসার পর থেকে আদিত্যবাবু এবং কৌশানের ঢলাঢলিটা মোটামুটি সবার চোখে পড়ে। আদিত্যবাবুর অধিকাংশ সময় কাটে কৌশানীর ডেস্কে। যদি সেটাও না হয়, ডিএমডির অফিসে কৌশানীকে বারবার ফোন করে ডেকে পাঠানো হয়। বরুণবাবু বারবার আদিত্যকে নিষেধ করে যে এই প্রজেক্টটার অধিকারী সে নয়, এই প্রজেক্টটা সরাসরি তার দ্বারা পরিচালিত হয়। এবং একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে বরুণবাবু প্রজেক্ট ম্যানেজারের পোস্ট থেকে কৌশানীকে সরিয়ে দেন। সরিয়ে দিয়ে তার সমমর্যাদায় লজিস্টিক্সে তাকে বদলি করেন। আদিত্যর জন্য কঠিন হয়ে যায় বিষয়টি। একটা পর্যায়ে বাবুল পাল তার ব্যবসায়িক চিন্তাধারায়, কর্পোরেট চিন্তাধারায় পরিবর্তন আনে। সেখানে ডিএমডির অবস্থান খর্ব করা হয় এবং ফাইন্যান্সিয়াল জায়গাগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, যাতে করে বিপাকে পড়ে যান আদিত্য পাল। কিন্তু প্রকৃতপক্ষে এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এত বড় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস স্টেক হোল্ডারের মালিক, তাদের কাছে অভাব বলতেই বিলাসিতার অভাব। অভাব তাদের প্রকৃতপক্ষে হয় না। আদিত্যবাবু একটা সময় তার নিজের যে বিজনেস ছিল তার শেয়ার বিক্রি করা শুরু করেন এবং তার স্ত্রীকে একটা সময় বুঝিয়ে সুঝিয়ে ব্যবসায়টা আবার টেক ওভার করতে চান। কিন্তু প্রকৃতপক্ষে ওই নারী ছিল ভীষণ জেদি আর একরোখা। আদিত্যের এই অবৈধ সম্পর্কটা সে কোনোভাবেই নিতে পারেনি এবং আদিত্যের সঙ্গে সে তার কনজুগাল সম্পর্কটা আর রাখতে চাইছিল না। আদিত্য পড়ে যায় এক মহাসংকটে। একদিকে যেমন তার ব্যক্তিক অর্জনের অনেক বড় একটা অংশ ওই নারীর কাছে, ওই নারীর করায়ত্ত, আবার এদিকে কৌশানীকেও সে আর ছাড়তে পারছে না। এরই মাঝে লজিস্টিক্সে পরিবর্তন করে দেওয়ার পর বরুণ পাল আবারও কৌশানীর সাথে তার ঘনিষ্ঠতা বাড়াতে চেষ্টা করে। একটা পর্যায়ে দেখা যায় কৌশানীর অধিকাংশ সময় কাটে বরুণ পালের অফিসে। বরুণ পালটার ডেস্ক লাগোয়া ঠিক বাইরে বেশ বড় একটি করিডোর ডেস্ক বানিয়ে দেন কৌশানীর জন্য। অর্থাৎ অফিস আওয়ারে আদিত্যের সঙ্গে কৌশানীর দেখা হওয়া বন্ধ। আদিত্য পড়ে যায় মহাসংকটে। একদিকে ঘরে যে আছে তার প্রতি কোনো অ্যাট্রাকশন না থাকলেও তার কাছে টাকার হাওলা পড়ে আছে, তার অর্থনৈতিক অনেকগুলো চাবি তার হাতে পড়ে আছে। আবার এদিকে তার নিজের বাবার সাথে কৌশানের মাখামাখি নিতে পারছিল না সে। প্রকৃতপক্ষে বরুণ পাল চাইছিল কৌশানীকে নিজের কাছে রাখতে। অর্থাৎ বাবা ছেলের ভিতর এক নারীকে নিয়েই এক ধরনের তুলকালাম যুদ্ধ শুরু হয়ে যায়। একটা পর্যায়ে বরুণ পাল কৌশানীকে
বিয়ের অফার দেয়, কিন্তু কৌশানী সেটাকে অগ্রাহ্য করায় কৌশানীকে সেই অফিস থেকে বের করে দেওয়া হয়, চাকরিচ্যুত করা হয়। একদিন সন্ধ্যায় হঠাৎ করে বাসায় এসে কৌশানী রুমে ঢুকে কান্নাকাটি শুরু করে এবং সে বলে তার চাকরি চলে গিয়েছে। স্বামী হিসেবে আমি তার কাছে যখনই জিজ্ঞেস করতে যাই, সে আমাকে সুন্দর করেই বলে চাকরিটা চলে গিয়েছে। কারণ জিজ্ঞেস করতে বলে যে অফিসের বস খুব খারাপ, বস তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়, যার জন্য তার চাকরিটা চলে গেছে। তাতে রাজি না হওয়ার জন্য তার চাকরিটা চলে গেছে। গর্বে না আমার বুকটা ভরে ওঠে। আমার বুক কত সতীসাধ্যী, এত বড় অবস্থান তৈরি করেছে, এত বড় জায়গা তৈরি করেছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমার নিজেকে তখন একজন গর্বিত স্বামী মনে হচ্ছিল। কিন্তু আমার জীবনের আরো বড় ফাড়াটা তখন বাকি ছিল। আমার বাসায় আসার পর থেকেই ফোন ছাড়া যেন কৌশানীর আর কোনো জীবন নেই। সারাদিন সে ঘরে থাকে এবং বাবা মা এবং আমার ভাতিজির কাছ থেকে শোনা সারাদিন সে ফোনেই বিজি থাকে। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো প্ল্যান করে, উত্তেজিত থাকে। আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি তার নীল চক্রান্ত। একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় আমি দেখলাম অনেকগুলো কাগজ, অনেকগুলো ফাইল নিয়ে কে একজন যেন আমার বাসার সামনে আসলো। কৌশানী দৌড়ে সেখানে গেল এবং ফাইলগুলো নিয়ে আমার কাছে আসলো। ফাইলগুলো নিয়ে সে উপরে চলে আসলো। ফাইলগুলো সে খুব যত্ন করে ড্রয়ারে রেখে দিল। আমি সব খেয়াল করছি, আবার গ্রাহ্য করছি না। অর্থাৎ আমি তো স্বাভাবিক হাজব্যান্ড। সপ্তাহে 15 দিনে এক আধবার আমাদের ভিতর সম্পর্ক হলেই ওকে। আর বাদ বাকিটা আমি কর্পোরেশন, আমার চাকরি, বাবা মা, ঘরকন্যা, ভালোই চলে যাচ্ছে। ওদিকে আমার আর তেমন মন নাই। এদিকে আমার স্ত্রীর উন্নতিতে আমি ভীষণ গর্বিত। পায়ের উপর পা রাখছে, এলাকায় সুনাম হয়েছে, যেখানে থাকছে সেখানেই কর্তা ব্যক্তিত্বের একজন। খুব মানে এক ধরনের অহংবোধ নিজের ভিতর কাজ করে। স্ত্রী ভাগ্যে আমি এখন একজন ছোটোখাটো সমাজপতি হয়ে উঠেছি। এখানের বিভিন্ন কাজে, এই পাড়ার বিভিন্ন কাজে আমাকে ডাকা হয়, সম্মান দেওয়া হয়, আর্থিক সচ্ছলতাও আছে। যাই হোক, রাতের বেলা খুব দ্রুত কৌশানী ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে কৌশানীর ফোনে 2টা টেক্সট আসে হোয়াটসঅ্যাপে। আমি ফোনের লক জানতাম না, কিন্তু উপর থেকে শুধু এতটুকু জানি ফাইলগুলো যথাসময়ে নিয়ে চলে এসো, এতটুক লেখা আমি দেখতে পাই। আমি একটু সন্দেহের ভিতর পড়ে যাই। এই ফাইলগুলো আনার পর থেকে কৌশানী যেন অন্য জগতে চলে গিয়েছে। আমার চেনা জানা মায়াময় কৌশানীর বাইরে এক নিষ্ঠুর কৌশানীকেই প্রথম দেখলাম। ফাইলগুলো নিয়ে আসার পর থেকে আর কারো সাথে সে তেমন কোনো কথা বলেনি। শুধু একটা লাগেজ গুছিয়ে রেখেছে এবং ফাইলে এবং ফোল্ডারটা বেশ বড় ছিল, সেজন্য হয়তোবা তার জায়গা লাগেজে হয়নি। রাত 1:30 বাজে। আমার কেন জানি ঘুম আসছে না। ওদিকে পাশ ফিরে ঘুমিয়ে অঘরে ঘুমাচ্ছে কৌশানী। আমার অস্থিরতা লাগছে। আমি ফাইলগুলো খুলে দেখলাম তাতে অনেকগুলো সই করা ব্ল্যাঙ্ক চেক, অনেকগুলো দলিল দস্তাবেজ, তার বেশ কিছু আদিত্যবাবুর নামে, বেশ কিছু কৌশানীর নিজের নামে।
যেহেতু মিউনিসিপালে জব করতাম, সেই বিষয়গুলো আমার ভালো জানা ছিল। আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী কৌশানীর নামে 50 কোটি রুপির উপরে সম্পদ এবং আর্থিক টাকা পয়সা আছে, ট্যাক্স পেয়ে আছে, যার কোনো কিছুই স্বামী হিসেবে আমি জানতাম না। আমি দেখলাম, অবাক হলাম, হয়তোবা ভাবলাম অফিসের গুরুত্বপূর্ণ কোনো কাজ, সে হয়তোবা তার বসদেরকে যে চাকরি থেকে বের করে দিয়েছে তাকে জব্দ করতে চাচ্ছে। তখনও না জানেন আমার মনে এতটুকু সন্দেহ নেই। সকাল হলো, আমি আমার অফিসে চলে গেলাম। এরপর কৌশানীকে আর পাওয়া যায়নি। শুধু আমার বালিশের নিচে কোড়াতে গিয়ে একটা চিরকুট পাওয়া যায়। গৌরাঙ্গ, আমি নামে তোমার স্ত্রী ছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমি কখনোই তোমার স্ত্রী হতে পারিনি। আদিত্যর সাথে আমার সম্পর্ক পুরাতন সম্পর্ক ছিল। কলকাতায় আসার পর আমি আবার আদিত্যর কাছেই ফিরে যাচ্ছি। আমি আর আদিত্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। তুমি যখন এই চিঠি পড়ছো, তখন আমরা ইউরোপের কোনো এক দেশে। আমাকে আর খুঁজো না। তোমার জীবন সুন্দর হোক, নতুন কাউকে নিয়ে সুন্দরভাবে জীবন চালাও। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার পরিবার বা তোমাদের কারো উপর আমার কোনো অভিযোগ নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও। লিসেনার্স, আমি বলেছি আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। আবেগ আমাকে খুব কম বেশি আপ্লুত করে। আমি যে খুব বেশি অবাক হয়েছি সেটা নয়, ধাক্কা খেয়েছি, কিন্তু বুঝতে দেয়নি। একটা সময় পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছি আমার হতভাগ্যের কথা। এরপর 6টা মাস চলে গিয়েছে, আমার জন্য আবার বিয়ের জন্য তোড়জোড় হচ্ছে। এরই মাঝে আদিত্যবাবু আমাকে একবার ফোন দেন। আমার নাম্বার ছিল না, আমি ওনাকে জানানোর পর উনি আমার অফিসে আসেন। তিনি এসে আমার হাত পা ধরে আমার কাছে ক্ষমা চাইতে যান। ওই যে আমি বলেছি আমি আবেগ দ্বারা তাড়িত নই। আমি তাকে সব কিছু স্বাভাবিক হওয়ার জন্যই বলি। আদিত্যবাবু একটা সময় আমাকে বলে যে কৌশলের জন্য সব কিছু ছেড়ে স্ত্রী তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, তার বাপের কাছ দিয়ে সে ত্যায্য হয়েছে। সেই কৌশানীকে নিয়ে বাবার সম্পদ তছরূপ করে সিঙ্গাপুরে তারা একটি ব্যবসায় দাঁড় করায়। যদিও ইউরোপ যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা ছিল আমাকে ব্লাফ দেওয়া, যাতে করে আমি না জানি তারা কোন দেশে আছে। সিঙ্গাপুরে গিয়ে তারা একটি ব্যবসা ওপেন করে এবং কৌশলে ওই ব্যবসার পূর্ণাঙ্গ মালিকানা কৌশানী নিজের হাতে নিয়ে যায়। নিজের এবং নিজের বাবার পরিশ্রমের অর্থ দিয়ে দাঁড় হওয়া নতুন কোম্পানিও ব্যবসা, তার উপর আদিত্যর কোনো কন্ট্রোল থাকে না। এদিকে সিঙ্গাপুরের ভারতীয় বেশ প্রভাবশালীদের সাথে কৌশানীর সম্পর্ক থাকার কারণে আদিত্য একটা সময় সেখানে কিছুই করতে পারে না। একটা সময় আদিত্য সেখান থেকে খালি হাতেই বাবার কাছে ফিরে আসে। বাবার কাছে ক্ষমা টমা চেয়ে বাবার অফিসের ডিএমডি পোস্টটাতেই আবার বসে যায়। চেষ্টা করে তার স্ত্রী এবং সন্তানকে তার জীবনে আবার ফিরিয়ে আনার। কিন্তু তার সাবেক স্ত্রী তাকে ডিভোর্স দেওয়ার পর নতুন করে তার জীবন বেঁধেছে। সন্তানকে কাছে আনতে চাইলেও তার স্ত্রী আদালতের মাধ্যমে জানিয়ে দিয়েছে সন্তানকে তার কাছে দেওয়া হবে না। মানসিক যন্ত্রণায় আদিত্যবাবু এসেছিলেন আমার কাছে ক্ষমা চাইতে। আমি বেচারাকে কচুরি, নিমকি, মিষ্টান্ন যা কিছু পেরেছি আপ্যায়ন করে বিদায় নিয়েছি। আমার জীবনে কৌশানী ঝড়ের মতোই এসেছিল, ঝড়ের মতোই চলে যায় এবং আদিত্যবাবু অফিসের যতটুকু জানতেন সবটুকুই আমার কাছে গল্প করে বলে গিয়েছেন এবং তার মাধ্যমেই আমি আপনাদেরকে আমার জীবনের ঘটনাটা জানাতে পারলাম। শেষবার 2025-এর জুলাইতে একবার কৌশানীর সাথে আমার কথা হয়েছিল।
সে আমাকে বলেছিল, যদি তোমার পরিবারের কখনো টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে জানিও। আমি বললাম, কৌশানী ডিভোর্স লেটার পেয়ে যাবে সময় মতো। আমি কৌশানীকে 24-এর মানে আমি কৌশানীকে গত 2-3 মাস আগে, লিসেনার্স আমার মনে হয় একটু সালে উল্টাপাল্টা হয়েছে, বা উনি যেটা লিখেছেন সেখানে একটু সম্ভবত ডাইলেমা আছে। একবার 25 লিখছেন, একবার 24 লিখছেন। উনি হয়তো আগেরবার 24 লিখতে গিয়ে 25 লিখে ফেলেছেন, অর্থাৎ 24শে ডিসেম্বরে তাদের ডিভোর্স হয়ে যায়। তিনি ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। আর এভাবেই একটি পর্যায়ের সমাপ্তি। লিসেনার্স,